This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। মিনাখায় ভয়াবহ বাস দুর্ঘটনা, ইতিমধ্যে 4 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি, 20 জনের বেশি আহত। সরবেরিয়া থেকে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল এই বাসটি। মিনাখার জয়গ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি মোটর বাইক বেপরোয়াভাবে সামনে চলে আসে, তাকে এড়াতে গিয়ে রাস্তার পাশের দোকানে গিয়ে ধাক্কা মারে ওই বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে, গুড়িয়ে যায় দোকানটি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দেখতে হাসপাতালে যান বিধায়ক উষারানী মণ্ডল এবং তাপস চট্টোপাধ্যায়। দীপঙ্কর আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এখনো পর্যন্ত আর কি আপডেট পাওয়া গিয়েছে, আর কি জানা গিয়েছে এই দুর্ঘটনা সম্বন্ধে? দেখো, যতটুকু আমরা জানতে পারছি, বাসটি একটি বিয়ে বাড়ি ছেড়ে ফিরছিল, সেই সময় এই দুর্ঘটনার কবলে পড়ে এবং এই বেশিরভাগ যাত্রী তারা রাজারহাট নিউ টাউন এলাকার বাসিন্দা, যে কারণে তাপস চ্যাটার্জি ওখানকার বিধায়ক তিনি ঘটনাস্থলে গেছেন আহতদেরকে দেখভাল করতে এবং একই সঙ্গে যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক, যাদের চিকিৎসা ওই হাসপাতালে হতে পারবে না, তাদেরকে ওখান থেকে স্থানান্তরিত করার প্রয়োজন হলে সে উদ্যোগ তিনি নেবেন, সেই কারণে তিনি গেছেন। এবং মিনাখার বিধায়ক উষারানী মণ্ডল তিনিও ঘটনাস্থলে গেছেন, তারা দেখভাল করার চেষ্টা করছেন। কিন্তু যেভাবে দুর্ঘটনাটি ঘটেছিল সেটা মারাত্মক বিষয়। একটি বিয়ে বাড়ি ফেরত বাস সে যখন আসছিল তখন আচমকা তার সামনে এক মোটর বাইক চলে আসে এবং মোটর বাইককে মূলত বাঁচাতে গিয়েই কিন্তু এই বিপত্তি এবং বড়সড় একটা দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা, প্রত্যক্ষদর্শীরা কি বলছে আমি আপনার দর্শকদের শোনাবো, আর শোনাবো বিধায়ক তিনি কি বলেছেন। বাসটা বিয়ে বাড়ি থেকে আসছিল, আসার পর ওই বাইকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মেরেছে। এখন অবস্থা বলতে মারা গেছে তো অনেক, কজন মারা গেছে সঠিক বলা যাবে না, এই পর্যন্ত সব হসপিটাল নিয়ে গেছে। হ্যাঁ, উদ্ধার কাজ চলছে এখন। মনে হচ্ছে দুর্ঘটনা হলে আর মনে কি হবে। জয়গ্রামে এসে মোড়ের কাছে এসে ওরা একটা বাইককে সামনে আর কি বাইককে বাঁচাতে গিয়ে আর কি এই দুর্ঘটনা ঘটেছে। বাস যে ড্রাইভার সেও মারা গিয়েছে, একটা দোকানের মধ্যে গাড়িটা ঢুকে গেছিল, এক মহিলাও মারা গিয়েছে, বাইক আলাও মারা গিয়েছে। নিয়ে গেছে তাদের একজনের দেখলেন, কথা বললাম, এখন বুঝতে পারছি না আমি না জানা গিয়ে চোয়াল থেকে বলছে রক্ত বেরোচ্ছে, ওকে ভালো জায়গা দরকার হলে আমরা আমাদের ওখানে ওখানে ধরুন অ্যাপেলোতে ভর্তি করার ব্যবস্থা করছি। কারণ আমি সবাইকে এটা উপর 3 জন মারা গেছে, এখানেও যিনি মারা গেছেন তাদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি, আমি সহযোগিতা করাই থাকবো। তারপরে তো ইন্স্যুরেন্স ক্লেম যেভাবে ব্যাপার করা যায় আমি দীর্ঘদিন ধরে সব রকমভাবে থাকবে। অন্যদিকে ভুতুরে ভোটার নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের পরই তৎপরতা। মুখ্যমন্ত্রীর অভিযোগের পর ভুতুরে ভোটার তালিকা সংশোধন করতে কড়া নির্দেশ নবান্নর। আবেদন জমার পর ভালো করে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট এলাকায় যদি অস্বাভাবিক সংখ্যক ভোটার কার্ডের আবেদনপত্র জমা পড়ে তবে সেগুলো পুনরায় যাচাই করতে বলা হয়েছে। আর কি নির্দেশ রয়েছে আমি জানবো। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দীক্ষা, কড়া পদক্ষেপ, কড়া নির্দেশে আর কি রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রীর আমরা যেটা শুনলাম যে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে বেশ কিছু জায়গায় বিহার থেকে ভোটার এনে সেখানে ভোটার তালিকায় তাদের নাম ঢোকানো হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরেই মুখ্য সচিব মনোজ পন্ত আজকে বিভিন্ন জেলা শাসক এবং বেশ কয়েকটি দপ্তরের সচিবদের নিয়ে যেটা বসেন, সেখানে প্রথমে যেটাই বলেছেন যে ফিল্ডে নেমে কাজ করতে হবে, অর্থাৎ নির্বাচন কমিশনের উপরে ভরসা না করে ফিল্ডে নেমে ভোটারদের তালিকা যাচাই করতে হবে। অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে দরকার পড়লে যে কেউ যদি মারা গিয়ে থাকেন তাদের নাম বাদ পড়েছে কিনা বা বেশি নাম কোথাও সংযুক্ত হয়েছে কিনা কোনো পার্টিকুলার নির্দিষ্ট এলাকায়, যে এলাকায় বলা যেতে পারে যে সেখানে হয়তো নবান্নের তরফ থেকে বলা হয় না, কিন্তু মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে যে এলাকায় বিজেপির ভোট বেশি রয়েছে সেখানে বিশেষ করে কোনো বেশি সংখ্যক ভোটার সেখানে নাম উঠছে কিনা এইগুলোকে যাচাই করতে বলা হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট এলাকায় কোনো কারণে হঠাৎ করে ভোটারের সংখ্যা বেড়ে গেলে সেখানে ফিল্ডে নেমে বুঝতে পেরেছি, সেই বিষয়গুলো আতশ কাচের তলায় তারা আনবেন। ধন্যবাদ দীক্ষা। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের একাধিক থানায় ওসি এবং সাব ইন্সপেক্টরদের রদবদল। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে যে নন্দকুমার থানায় ওসি উজ্জ্বল নস্করকে মারিশদা থানায় বদলি করা হয়েছে, আর তার জায়গায় নন্দকুমার থানার ওসি হয়ে রামনগর থেকে আসছেন অমিত দেব। অন্যদিকে রামনগর থানার ওসির পদে বদলি হচ্ছেন মারিশদা থানার ওসি বুদ্ধদেব মাল। দুর্গাচক থানার ওসি অর্কদীপ হালদারকে পাঠানো হয়েছে মন্দারমণি কোস্টাল থানায়, আর মন্দারমণি ওসি
অরিজিৎ চট্টোপাধ্যায়কে পাঁশকুড়া থানায় সরানো হয়েছে। ওসি নয়াচর কোস্টাল থানার দায়িত্বে থাকা প্রতিমা সাহু বাইন তার পুরো নাম, তাকে বদলি করা হয়েছে দুর্গাচক থানার ওসি পদে। তমলুক থানার সাব ইন্সপেক্টর স্বরূপ ঘোষকে নয়াচর থানার ওসি হিসেবে পদোন্নতি করা হয়েছে। আর জেলা জুড়ে মোট 28 জন এসআই এবং এএসআই বদলির নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বদলি রুটিন বদলি বলেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে পরাজয় ঘটেছে শাসক দল তৃণমূলের, সেই সব জায়গাতে তৃণমূলের দলদাস পুলিশ অফিসারদেরকে সেই সমস্ত থানাগুলোতে অফিসার ইনচার্জ হিসাবে অর্থাৎ ওসি কিংবা আইসি হিসাবে ট্রান্সফার দেওয়া হয়েছে। পুলিশকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস আগামী 26 সালের নির্বাচনে তারা ভোট বৈতরণী পেরাতে চায়, তাই আজ থেকে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। 2026-এর ওরা রণকৌশল তৈরি করছে, যে ভালো তোলা তুলে দিতে পারবে তারাই একমাত্র পোস্টিং পাবে। তো সুতরাং যারা তোলা তুলতে পারছে তাদের পোস্টিং দিচ্ছে, তাদের তোলাও তুলতে হবে, দলটাকেও দেখতে হবে, দলের দায়িত্ব নিতে হবে, অর্থের দায়িত্ব নিতে হবে, সমাজ বিরোধীর দায়িত্ব নিয়ে 26-এ জোর জবরদস্তি করে দখল করার চেষ্টা করছে। জেলাতে প্রত্যেক জেলাতেই রুটিন মাফিক বদলি হচ্ছে, এই জেলাতেও হয়েছে। এবং এখানে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই 26-এর নির্বাচনে এই জেলা দেখবেন সবচেয়ে ভালো রেজাল্ট করবে তৃণমূলের। তৃণমূল সংগঠন এখন অনেক বেশি শক্তিশালী আমাদের এই জেলাতে। পার্ক স্ট্রিটের এলিয়ট রোডে গ্রেফতার ভুয়ো সেনা অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ, এবং এই অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীতে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাড়িতে ট্রেনিং সেন্টার খুলে টাকা হাতানোর অভিযোগ উঠছে। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা তাদের হাতে গ্রেফতার হয়েছেন এই অভিযুক্ত। বাজেয়াপ্ত সেনার পোশাক সহ বেশ কিছু সামগ্রী। पुलिस का ड्रेस में पहनता था, कभी मिलिट्री का ड्रेस में, कभी सिविल ड्रेस में, जब चाहता उसका मन को ऊपर चलते रहता था। अब क्या करता है वो नहीं करता, ये सब हम लोगों को पता नहीं। रहता होगा यहाँ, मतलब 10-15 साल से हम देख रहे होंगे उनको। अकेले विद फैमिली का साथ नहीं रहता, अकेले ही रहता सिर्फ। ভালো ছেলে আছে, কিন্তু একটু মাইন্ড একটু ডিস্টার্ব। ও ছোটোর দিকে তো ও ড্রেস পেয়ে খুব শৌখিন, बहुत মানে ছোটো से शौकीन था। वो पुलिस ड्रेस है, एमनी तेमनी बाहर तो पावा जाए, जानें तो अपनी। हाँ, ये पहले एनसीसी में था, वो एनसीसी में ड्यूटी भी किया है, प्लस ट्रेनिंग भी दिया है स्कूल से, बोल्टन डे स्कूल से। ये सब फजूल उसका मेंटेनेंस डिस्टर्ब है। वो পুরো ব্যাচ ফাইজ লাগিয়ে মানে হচ্ছে যত স্টার বড় জেনারেল কর্নেল পায় না ও অত লাগিয়ে ঘুরতো। যেদিন আগে কুইস্ট মল থেকে ওকে পুলিশ ধরে নিয়েছে, ওই ড্রেস পরে ঘুরছিল, কে কমপ্লেন করেছে, ওকে নিয়ে গেছে, আবার ছেড়ে দিল। এবার ট্যাংরার ঘটনার আপডেট দেবো আপনাদের। দেনায় ডুবে থাকা পরিবারের বিনামূল্যে চিকিৎসা বেসরকারি হাসপাতালের। শনিবার পর্যন্ত দে পরিবারের আহত নাবালকের চিকিৎসার খরচ 3,32,000 টাকা। প্রণয়দের চিকিৎসায় বিল হয়েছে 1,81,000 টাকা। প্রথমে পারিবারিক বন্ধুরা বিল মেটানোর আশ্বাস দিয়েছিলেন। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে শুক্রবার সন্ধ্যায় খরচের কথা জানিয়ে যোগাযোগ করা হলে তখন পারিবারিক বন্ধুরা বিল মেটানোর ব্যাপারে আর কোনো আগ্রহ দেখাননি। দে পরিবারের কপর্দক শূন্য অবস্থায় পরিজনেরাও সম্পর্ক ছিন্ন করে দিলেন, এমনটাই মনে করছেন অনেকে। তো পরিজনেরা বিল মেটানোয় আগ্রহী নয় এটা জানার পর তাদের ডিসচার্জ করার বিষয়ে, ছুটি দেওয়ার বিষয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে থানায় যোগাযোগ করা হয়। অন্যদিকে মোহনবাগান ক্লাবে বেজে গেল নির্বাচনের দামামা। কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা জানতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর দ্বারস্থ হবে মোহনবাগান ক্লাব। গঠন করা হয়েছে 5 সদস্যের নির্বাচনী বোর্ড। কার্যকরী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। নির্বাচনী প্রক্রিয়া শুরুর জন্য কার্যকরী কমিটিকে মতামত দেন তিনি। সোসাইটি অ্যাক্ট না ক্লাব রুলস, কোন নিয়ম মেনে ক্লাবের নির্বাচন প্রক্রিয়া হবে তা জানতেই অ্যাডভোকেট জেনারেলের দ্বারস্থ হয় ক্লাব। মোহনবাগান এটা একটা পরিবারের মতন, কিছু প্রবলেম আছে, ওরাও আমার কথা ভালো করে শুনেছে, সো সব কিছুই ঠিকঠাক হয়েছে, মানে এই নিয়ে কোনো অভিযোগ নেই। ইলেকশন বোর্ড কি আপনারা জানেন? কেন ওখানে বলা হলো যে ইলেকশন বোর্ড ঠিক হয়ে গেছে। ইলেকশন বোর্ড ঠিক হয়েছে মানে সেটা তো যেটা বলে গেলেন যে সচিব নিজে তাদের সাথে একবার কথা বলবে, দিয়ে কনফার্মেশন নিয়ে এটা অ্যানাউন্স করবে। তো সেটা যেই ইলেকশন বোর্ড করুক, আসুক, সে মোহনবাগানই, সে মোহনবাগানীদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।
আমরা একটা 15 দিনের টাইম যেটা নোটিশ 15 বা 10 দিনের নোটিশ দেবো, সব নিয়ে আমরা লিগাল ওপিনিয়ন নিয়ে পরবর্তী পদক্ষেপ জানাবো। কিন্তু ইন দ্য মিনটাইম আমরা ইলেকশন বোর্ড গঠিত করেছি, তাদের কনসেন্ট নিয়ে জানানো হবে এবং তাদের কাছেও আমরা সব কিছু জানবো। মোহনবাগানের এই কমিটি একেবারে একমত, নির্ধারিত সময়ে নির্বাচন হবে। সচিব নিজে ওটা বৈঠকে বলেছেন এবং এই কমিটি তাতে সমর্থন করছে। আইনের বাইরে গিয়ে একদিনও এই কমিটি ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকবে না। ফলে প্রথম দরকার ছিল নির্বাচন বোর্ডটা, ইলেকশন বোর্ডটা তৈরি করা।